ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, যেমন সনাতন দৃষ্টিভঙ্গি বা সাবেকি দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ যুক্ত দৃষ্টিভঙ্গি বা আদর্শ স্থানীয় দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি বিভিন্ন নামে পরিচিত। এখানে নরমেটিভ অ্যাপ্রোচ বলা হয় ইংরেজিতে। এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আচরণবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। তাই এই দৃষ্টিভঙ্গিকে আচরণবাদী আন্দোলন বলা হয়। আচরণবাদ মনে করে যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে রাষ্ট্র, রাজনীতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এগুলিকে মূল্যবোধ দিয়ে বিচার করলে হবে না। এগুলিকে বিচার করতে হবে মূল্যবোধ নিরপেক্ষ ভাবে। অর্থাৎ আচরণবাদ অনুযায়ী মূল্যবোধ যুক্ত দৃষ্টিভঙ্গি ভুল দৃষ্টিভঙ্গি। তাই আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে গতিশীলতা আনে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মূল্যবোধ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, সংখ্যা তত্ত্ব দিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে বিশ্লেষণ করে, ভৌত বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি, কলা কৌশলকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করে। আচরণবাদী দৃষ্টিভঙ্গি এটা 1900 সাল থেকে, অর্থাৎ বিংশ শতক থেকে এই দৃষ্টিভঙ্গি এর উদ্ভব হয় এবং এই শতকেই তোমার আচরণবাদী দৃষ্টিভঙ্গি বিকাশ লাভ করে, প্রাধান্য লাভ করে। আচরণবাদী দৃষ্টিভঙ্গি হঠাৎ করে গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে সনাতন দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদী দৃষ্টিভঙ্গি হিসাবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। সেই জন্য এই আচরণবাদকে একটা আন্দোলনও বলা যায়। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সঙ্গে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সম্পর্ক স্থাপন করতে চাই। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা, অর্থবিদ্যা, মনস্তত্ত্ব বা সাইকোলজি, দর্শন, ইতিহাস, এইসব বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে বলে আচরণবাদ মনে করে। ডেভিড ইস্টন তিনি বলেছেন যে আচরণবাদ একটা পরিবর্তন। আচরণবাদ রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তনকে গুরুত্ব দেয়। এই পরিবর্তনের প্রেক্ষাপটে একটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে থিওরিটিক্যাল রেভলিউশন, একটা তাত্ত্বিক বিপ্লব ঘটেছে আচরণবাদের উদ্ভবের ফলে। 20 শতকে, অর্থাৎ 1900 সাল থেকে প্রথমে প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের অগ্রগতি ঘটে, প্রাকৃতিক বিজ্ঞানের অগ্রগতি ঘটে, সমাজ বিজ্ঞানের অগ্রগতি ঘটে। সমাজ বিজ্ঞান হচ্ছে গতিশীল বিজ্ঞান, আর এই গতিশীলতার কারণে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর রবার্ট ডাল তিনি বলেছেন যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের
মধ্যে একটা প্রতিবাদী মনোভাব, প্রতিবাদী আন্দোলন গড়ে তুলতে পেরেছে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে তত্ত্বের ক্ষেত্রে যে পরিবর্তন, এই পরিবর্তন এনে দিয়েছে আচরণবাদ। তাই আচরণবাদ তাত্ত্বিক বিপ্লবের অগ্রগতিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে সঠিকভাবে প্রয়োগ ঘটিয়েছে। এটা ছিল আচরণবাদের লক্ষ্য। আচরণবাদ নৃতত্ত্ববিদ, আচরণবাদ সমাজতত্ত্ববিদ, আচরণবাদ মনস্তত্ত্ববিদ, আচরণবাদ ঐতিহাসিকদের যে প্রোটেস্ট ও প্রতিবাদ, সেটাকে গ্রহণ করেছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আচরণবাদী দৃষ্টিভঙ্গি মনে করে যে ইতিহাসের সম্পর্ক আছে, সমাজবিজ্ঞানের অন্যতম শাখা অর্থবিদ্যার সম্পর্ক আছে, সমাজবিজ্ঞানের আরেকটি শাখা সমাজবিদ্যা বা সোশিওলজি এর সম্পর্ক আছে, সমাজবিজ্ঞানের শাখা মনোবিজ্ঞান সাইকোলজি, তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে। তাহলে দেখা যাচ্ছে যে আচরণবাদের দৃষ্টিভঙ্গিতে কয়েকটা বিষয় খুবই প্রাধান্য পেয়েছে। কি কি প্রাধান্য পেয়েছে? আচরণবাদের দৃষ্টিভঙ্গিতে 6টি বিষয় প্রাধান্য পেয়েছে। আচরণবাদের আলোচনা থেকে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। 2, আচরণবাদের আলোচনার সঙ্গে সঙ্গে ক্ষমতা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটেছে। আচরণবাদের সঙ্গে সঙ্গতি রেখে গোষ্ঠী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। 4, আচরণবাদের সঙ্গে সঙ্গতি রেখে ব্যবস্থা জ্ঞাপক সিস্টেম অ্যানালিসিস অ্যাপ্রোচ গড়ে উঠেছে। আচরণবাদের সঙ্গে সঙ্গতি রেখে যোগাযোগ তত্ত্ব কেন্দ্রিক অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। 6 হলো আচরণবাদের সঙ্গে মানুষের রাজনৈতিক আচরণ, অর্থনৈতিক আচরণ, রাজনীতি এবং অর্থনীতি, এই দুটো আচরণবাদের সঙ্গে যুক্ত দৃষ্টিভঙ্গি। তাহলে আচরণবাদের সঙ্গে আমরা দেখলাম একাধিক দৃষ্টিভঙ্গি সঙ্গতি রেখে তারা দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। যোগাযোগ কেন্দ্রিক তত্ত্ব আচরণবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আচরণবাদের উদ্ভব নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে 1908 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণবাদী চিন্তাবিদ 1908 সালে গ্রাহাম ওয়ালাস হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থে আচরণবাদের আলোচনা শুরু করেন। আর্থার বেন্টলি 1908 সালে তিনি তার দি প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রথম আলোচনা করেছেন। তাহলে আচরণবাদী আলোচনার ক্ষেত্রে আমরা দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম উল্লেখ করব। প্রথমে তারা আলোচনা করেছেন, সূত্রপাত করেছেন আলোচনা গ্রাহাম ওয়ালাস তার গ্রন্থে, আর আর্থার বেন্টলি তার গ্রন্থে আচরণবাদ সম্পর্কে আলোচনা করেছেন। আচরণবাদের এরা দুজনেই মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। আচরণবাদের ব্যাপক আলোচনা করেছেন। তিনি হলেন চার্লস মেরিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাবিদ। চার্লস মেরিয়াম, তাকে আচরণবাদী জনক বলা হয়। তিনি বলেছেন যে তিনি তার বিখ্যাত গ্রন্থে নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স 1925 সালে লেখা এই গ্রন্থে আচরণবাদের ব্যাপক আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আচরণবাদে তথ্যের আলোচনা করা হয়, তথ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের
বিষয়কে বিশ্লেষণ করা যায়। সংখ্যা দিয়ে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানকে প্রকাশ করা যায়। রাষ্ট্রবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যায়। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান একটা সমাজবিজ্ঞানের শাখা, তবু সেখানে প্রাকৃতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ফিজিক্সের যে কলাকৌশল পদ্ধতি সেটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে পরিসংখ্যান তত্ত্ব অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে সংখ্যায় প্রকাশ করা যায়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আচরণবাদ একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিকে যেমন গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলি, চার্লস মেরিয়াম আলোচনা করেছেন, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা একটা গোষ্ঠী এবং মানে গোষ্ঠীর তারা হলেন হারবার্ট সাইমন এবং রাষ্ট্রবিজ্ঞানের একটা সংগঠন ইউএস এর পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন একটা সংগঠন। এই সংগঠনের সঙ্গে যুক্ত হারবার্ট সাইমন, অ্যালমন্ড পাওয়েল, ক্যাথলিন এরা আচরণবাদের আলোচনা করেছেন ব্যাপকভাবে এবং তাদের আলোচনাতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অনেক সমৃদ্ধ হয়েছে আর আচরণবাদী দৃষ্টিভঙ্গিও উন্নত হয়েছে। এবার আমাদের জানা দরকার যে আচরণবাদটা কি। আচরণবাদ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে উচিত অনুচিত এই বিষয়টি প্রাধান্য পায় না। মূল্যবোধ অর্থাৎ ভ্যালুজ গুরুত্ব পায় না। এখানে আবেগের কোনো স্থান নেই, এখানে মরালিটির কোনো স্থান নেই। আচরণবাদ অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে নতুন নতুন কলাকৌশল প্রয়োগ করা যায়। যেমন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কলাকৌশল প্রয়োগ করা যায়, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে নতুন নতুন কলাকৌশল প্রয়োগ করা যায়। রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করতে হবে তথ্য দিয়ে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করার পরে সেটা সংখ্যায় প্রকাশ করা যায়। আর রাষ্ট্রবিজ্ঞান আলোচনা হবে নিরপেক্ষভাবে। রাষ্ট্রবিজ্ঞানকে যুক্তি দিয়ে আলোচনা করতে হবে। বিজ্ঞান মনস্ক চিন্তাধারা দিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করতে হবে। এখানে আলোচনার করতে গিয়ে বিভিন্ন মতবাদ তৈরি হবে, আলোচনার সূত্র ধরে বিভিন্ন সূত্র তৈরি হবে। এইভাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে বিশ্লেষণ করার পক্ষপাতী আচরণবাদ। দেখো তাহলে আচরণবাদীদের যে বক্তব্য, আচরণবাদ এখানে আচরণ কার আচরণ? মানুষের আচরণ, মানুষের সামাজিক আচরণ, মানুষের অর্থনৈতিক আচরণ, মানুষের রাজনৈতিক আচরণ। আচরণবাদ শুধু রাজনৈতিক আচরণ নয়, ব্যক্তির রাজনৈতিক আচরণ, সামাজিক গোষ্ঠীর রাজনৈতিক আচরণ। দেখো রাষ্ট্রবিজ্ঞান তো শুধু রাজনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রবিজ্ঞান প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র, সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আরো বেশি ব্যাপক। তো রাষ্ট্রবিজ্ঞান এই যে রাজনৈতিক আলোচনা, রাষ্ট্র, আইনসভা, সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলি সবই কিন্তু অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত। একটা রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে অর্থ। রাষ্ট্রের উন্নয়ন কার্যাবলী উদ্দেশ্য সফল করতে গেলে কি করতে হবে? আর্থিক উন্নতি ঘটাতে হবে, সার্বিক উন্নতি ঘটাতে হবে, তার জন্য অর্থ প্রয়োজন। তাহলে অর্থবিদ্যার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কযুক্ত।
রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা, রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করে ঠিকই, কিন্তু সামাজিক বিষয়গুলি কি তো অস্বীকার করতে পারে না। সমাজবিদ্যা কি, সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটে, সমাজে বিভিন্ন প্রথা আছে, রীতিনীতি আছে, যেগুলো মানুষের জীবনে মানুষ মেনে চলে। তো সামাজিক আচরণ, অর্থনৈতিক আচরণ, অর্থবিদ্যা হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ, দৈনন্দিন জীবনে যে আর্থিক কাজকর্ম চলে মানুষের, সেগুলো অর্থনৈতিক আচরণ। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয়, এখানে গতিশীলতা আছে, এখানে চেঞ্জেবল অর্থাৎ পরিবর্তনশীলতা আছে, এখানে সাইন্টিফিক অ্যাটিটিউড আছে, সাইন্টিফিক মানে মনোভাব আছে, এখানে নিরপেক্ষ আলোচনা হবে, এখানে তথ্য দিয়ে আলোচনা করা হবে রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করা হবে পরিসংখ্যান দিয়ে, রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করা হবে সূত্র দিয়ে, রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করা হবে পদ্ধতি মাফিক, বহু পদ্ধতি রয়েছে। এইভাবে আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমৃদ্ধ করেছে। যাই হোক, আচরণবাদের কতগুলি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার যে বৈশিষ্ট্য, দেখো আচরণবাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার হচ্ছে কি ব্যক্তি এবং গোষ্ঠীর রাজনৈতিক আচরণ। আচরণবাদ মানুষের ব্যক্তিগত সামাজিক আচরণ, মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক আচরণ, অর্থনৈতিক কার্যকলাপ, ব্যক্তিগত সামাজিক আচরণ মানে ব্যক্তি কিভাবে সামাজিক রীতিনীতি মেনে চলছে, আর আচরণবাদে রাজনৈতিক আচরণ, ব্যক্তির রাজনৈতিক আচরণ, আবার গোষ্ঠীর রাজনৈতিক আচরণ। তাহলে ব্যক্তি, গোষ্ঠী বা ব্যক্তি ভোট দেয়, নির্বাচনে প্রচার করে, এগুলি হচ্ছে রাজনৈতিক আচরণ। আচরণবাদ এগুলিকে আলোচনা করে। তাহলে আচরণবাদের 1 নাম্বার বৈশিষ্ট্য ব্যক্তি এবং গোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা। 2, আন্তঃসামাজিক বিজ্ঞান। আচরণবাদের অন্যতম বৈশিষ্ট্য আন্তঃসামাজিক বিজ্ঞান। আন্তঃসামাজিক বিজ্ঞান মানে হলো রাষ্ট্রবিজ্ঞানটা সমাজ বিজ্ঞানের একটা শাখা, সোশ্যাল সায়েন্স একটা বড়, তার বিভিন্ন দিক ছিল অতীতে, সামাজিক দিক, সেই সামাজিক দিককে আলোচনা করে আজকে পরবর্তীকালে সোশিওলজি বা সমাজবিদ্যা সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞানের রাজনৈতিক দিক, সেটা রাষ্ট্র, সরকার ইত্যাদি নিয়ে আলোচনা করে। এখানে সমাজবিজ্ঞান থেকে আলাদা হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞান, একটা আলাদা শাস্ত্র। সমাজবিজ্ঞানের আর্থিক দিক আছে, অর্থনৈতিক কার্যকলাপ মানুষের জীবনে আছে, সেটাকে আরো বিস্তৃত ব্যাপকভাবে আলোচনা করবার জন্য সমাজবিজ্ঞান থেকে একটা আলাদা অর্থবিদ্যা শাস্ত্র তৈরি হয়ে গেল, অর্থশাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞান থেকে মানুষের শুধু বাহ্যিক আচরণ নয়, মানুষের মানসিক আচরণ নিয়ে আলোচনা করা দরকার। মানুষের বাহ্যিক দিক আছে এবং মানুষের আভ্যন্তরীণ দিক আছে, মনস্তাত্ত্বিক দিক আছে। এই মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ সমাজ বিজ্ঞানের মানুষের যে সমাজতাত্ত্বিক আলোচনা, সেটা কিন্তু সমাজ বিজ্ঞানে আলোচনা হয়। তার জন্য সমাজ বিজ্ঞান থেকে মনস্তত্ত্ব, সাইকোলজি একটা আলাদা শাস্ত্র হয়ে গেছে। এরকম বহু শাস্ত্র তোমার সমাজ বিজ্ঞান থেকে তৈরি হয়েছে। তাহলে আচরণবাদ মনে করে যে এই যে বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়ে গেল সমাজ বিজ্ঞান থেকে, এই সাবজেক্ট গুলোর উচ্চস্থান একটাই সমাজ বিজ্ঞান। তাই এই সাবজেক্ট গুলির মধ্যে রিলেশন আছে, এটা আচরণবাদের বৈশিষ্ট্য। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে অর্থনীতি আলোচনা করা হবে, সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার মানে এক কথাই দাঁড়ালো যে সমাজ বিজ্ঞান থেকে সৃষ্ট যেসব শাখা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থবিদ্যা, নীতিবিজ্ঞান, দর্শন, ইতিহাস, এইগুলির মধ্যে
রিলেশন আছে, এটা আচরণবাদ মনে করে। নাম্বার 3 নাম্বার হচ্ছে আচরণবাদ এই একটা দৃষ্টিভঙ্গি, এটা তত্ত্বের দিক আলোচনা করে। আচরণবাদ সূত্র আবিষ্কার করতে চাই, তত্ত্ব এবং তত্ত্ব শুধু তত্ত্বের জায়গায় যদি সীমাবদ্ধ থাকে তাহলে তত্ত্ব অপরিবর্তনীয় হয়ে থাকবে, ব্যাকডেটেড হয়ে যাবে। সেই কারণে আচরণবাদ বলছে যে তত্ত্ব আর গবেষণা দুটো পাশাপাশি রাখতে হবে। একদিকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে তত্ত্ব থাকবে, বিভিন্ন তত্ত্ব থাকবে, যেমন মার্ক্সবাদী তত্ত্ব, যেমন উদারনীতিবাদী তত্ত্ব, যেমন ভাববাদী তত্ত্ব, এই সমস্ত আছে তত্ত্ব, নৈরাজ্যবাদী তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো আলোচনা হবে এবং এই তত্ত্বগুলো শুধু তত্ত্ব হিসেবেই থাকবে না, এই তত্ত্বগুলিকে গবেষণা করতে হবে, এটা আচরণবাদের অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট 4 নাম্বার হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। আচরণবাদের অন্যতম বৈশিষ্ট্য যে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে, বৈজ্ঞানিক যুক্তি থাকবে, রিজন থাকবে, এবং 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 কৌশল, কলা কৌশল, এটা ভাবাবেগের দ্বারা তৈরি হবে না, এটা যুক্তি দিয়ে, তথ্য দিয়ে কলা কৌশল তৈরি হবে। এবং রাষ্ট্রবিজ্ঞান একটা বিশুদ্ধ বিজ্ঞান। আমরা এক্ষেত্রে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, তাকে আমরা এর সঙ্গে মেলাতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞান। তাহলে সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞানে যে জ্ঞান আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু থেকে যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানের মধ্যে যুক্তিবোধ আছে, সেই লব্ধ জ্ঞানের মধ্যে সারবত্তা আছে, একটা বাস্তব দিক আছে। তাই রাষ্ট্রবিজ্ঞান একটা বিশুদ্ধ বিজ্ঞান। এখানে বিজ্ঞান হলো যে কোনো বিষয় সম্পর্কে শৃঙ্খলিত জ্ঞান, সুসংবদ্ধ সুনির্দিষ্ট জ্ঞান, যেটা বাস্তবের প্রেক্ষাপটে তৈরি হয়, সেই রকম ধরনের রাষ্ট্রবিজ্ঞান একটা বিশুদ্ধ বিজ্ঞান, এটা আচরণবাদ মনে করে। 5 নাম্বার বৈশিষ্ট্য কি? আচরণবাদ কিন্তু মূল্যবোধকে গুরুত্ব দেয় না। আচরণবাদ বলছে যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে হবে, রাষ্ট্রবিজ্ঞানকে বিচার বিশ্লেষণ করতে হবে মূল্যবোধ দিয়ে নয়। উচিত অনুচিত, উচিত অনুচিত, দার্শনিক যুক্তি, কাল্পনিক যুক্তি, এটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাষ্ট্রবিজ্ঞান এমন একটা থট, পলিটিক্যাল থট, যে থটটা হচ্ছে একটা নিরপেক্ষ, সমাজ নিরপেক্ষ। এখানে নিরপেক্ষতা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য আচরণবাদে। এখানে কোনো যিনি রাষ্ট্রবিজ্ঞানী, যিনি রাষ্ট্রবিজ্ঞানকে রিসার্চ করেন, গবেষণা করেন, তিনি নিরপেক্ষভাবে আলোচনা করবেন, তার মধ্যে সমাজের কোনো প্রভাব পড়বে না, এটা বলা হচ্ছে আচরণবাদ। তাহলে মূল্যবান নিরপেক্ষ আলোচনা আর মূল্যবোধকে, উচিত অনুচিত বোধকে আচরণবাদ পরিহার করেছে। 6 সংখ্যায়ন পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে সংখ্যাকে গুরুত্ব দিতে হবে। সবকিছু বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে, অর্থাৎ সরকারের আইন বিভাগের কাজ, কটা আইন তৈরি করলো, কটা ভালো আইন, কটা খারাপ আইন, বিশ্লেষণ করতে হবে চুলচেরা। আইন বিভাগের তৈরি আইন সরকার কটা আইন কার্যকরী করতে পেরেছে শাসন বিভাগ, আর কটা সঠিক আইনকে শাসন বিভাগ সঠিকভাবে প্রয়োগ করেছে, আর আইন বিভাগ কতটা সঠিক আইন তৈরি করেছে তা বিচার বিভাগ করবে। বিচার বিভাগ সংখ্যা বিশ্লেষণ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলিকে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হবে। এখানে অনুমানের উপরে ভিত্তি করে
কোনো বিষয়কে প্রকাশ করতে পারবে না। ওই হয়তো আইন বিভাগ 10টা আইন, হয়তো না, আইন বিভাগ 10 কটা করেছে হিসাব করে 10টা আইন করেছে, 10টা আইনই বলতে হবে। বিচার বিভাগ কটা ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সংখ্যায় প্রকাশ করতে হবে। তাই সংখ্যা তত্ত্ব, মানে স্ট্যাটিস্টিক্স বলা হয় ইংরেজিতে, এই স্ট্যাটিস্টিক্সকে তোমার আচরণবাদ গুরুত্ব আরোপ করেছে। 7, রাজনৈতিক ব্যাখ্যায় কঠোর নিয়মানুবর্তিতা। রাজনৈতিক ব্যাখ্যা অযৌক্তিক ভাবে করলে হবে না। মানুষের রাজনৈতিক আচার আচরণ, ভোটিং বিহেভিয়ার, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, এগুলিকে ব্যাখ্যা করতে হবে কঠোর নিয়মের সাহায্যে। আর নিয়মের সাহায্যে ব্যাখ্যা করলে সূত্র আসবে, সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে, গবেষণা করতে হবে। তাহলে আমরা এটা দেখছি যে সূত্র সাহায্যে রাজনীতিকে ব্যাখ্যা করতে হবে। যেমন ভৌত বিজ্ঞানে নিউটনের সূত্র আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন আর কি, সেই সূত্রটাকে আমরা সবাই ফলো করছি। তাই রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন সূত্র বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তৈরি করবেন, সেটা কিন্তু কঠোর নিয়ম মেনে হবে ইত্যাদি। এবার আচরণবাদের এই যে 6টা বৈশিষ্ট্য বললাম, এই 6টা বৈশিষ্ট্যকে তোমরা আচরণবাদের 7টা বৈশিষ্ট্য বললাম, আচরণবাদের বিষয়বস্তু বলতে পারো। বৈশিষ্ট্য যা, বিষয়বস্তু যা, শুধু বিষয়বস্তু বলবে যে আচরণবাদে এই আছে, 2 নম্বরে বললে আচরণবাদে এই আছে, এরকম ভাবে বললেই হবে। এবার লিমিটেশন অফ তোমার বিহেভিয়ারালিজম থিওরি, অর্থাৎ আচরণবাদের সীমাবদ্ধতা মানে সমালোচনা, ত্রুটি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, দেখো আচরণবাদ অন্ধভাবে ব্লাইন্ডলি ভৌত বিজ্ঞানের পদ্ধতিকে অনুসরণ করেছে। ভৌত বিজ্ঞান তো বিজ্ঞানী, আইনস্টাইনের তত্ত্ব ও গ্যালিলিওর বক্তব্য সব দেশের সব মানুষ, সব বিজ্ঞানী মেনে চলে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই ভৌত বিজ্ঞানের মতো কোন সূত্র, যে সূত্রটা পৃথিবীর সব দেশ, সব গণতান্ত্রিক রাষ্ট্র বা কোন সামরিক সরকার, স্বৈরাচারী সরকার মেনে চলবে না। তাহলে আচরণবাদ যে অন্ধভাবে ভৌত বিজ্ঞানকে প্রয়োগের কথা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে বলেছেন, এটা কিন্তু ভুল, এটা ঠিক না। মানুষের যুক্তিবোধ আছে, কিন্তু তার পাশাপাশি মানুষের মধ্যে ইমোশন আছে, মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে অনুভূতি আছে, মানুষের মধ্যে আদর্শ বা ইডিওলজি আছে। এগুলিকে আচরণবাদ অস্বীকার করেছে। নাম্বার 2, সংখ্যা তত্ত্বের উপরে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। রসায়নবিদ্যার বিষয়কে যেভাবে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিতভাবে একটা বিষয় বলা যায়, ভৌত বিজ্ঞানের যে বিষয়কে যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং সংখ্যায় ক্যালকুলেশন করা যায়, রসায়নবিদ্যার ক্যালকুলেশন করা যায়, ভৌত বিজ্ঞানের সাবজেক্ট ম্যাটারকে ক্যালকুলেশন করা যায়, সংখ্যায় প্রকাশ করা যায়, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে সেটা করা সম্ভব না। তখন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়টা হচ্ছে মানুষ নিয়ে আলোচনা, মানুষের আচরণ, বাহ্যিক আচরণটা বোঝা যায়, কিন্তু মানুষের মানসিক আচরণ বোঝা যায়। সাইকোলজি অনুমান করে এটা হতে পারে, কিন্তু কিন্তু কোনো মেশিনে কে মাপা যাবে? এখানে তার সংখ্যা দিয়ে সংখ্যায় প্রকাশ করা যাবে না। তাহলে এই সংখ্যা তত্ত্বের উপর গুরুত্ব দিয়ে আচরণবাদ ভুল করেছে। নাম্বার 3, মূল্যবান নিরপেক্ষতার কথা আচরণবাদে বলা হয়েছে। এখানে মূল্যবোধকে পরিহার করা হয়েছে। দেখো
রাষ্ট্রবিজ্ঞানী যারা, তারা তো মানুষ, তারা কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই তত্ত্ব, সরি এই দৃষ্টিভঙ্গি বলবে, তত্ত্ব বলবে না, এই যে দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ ইংরেজিতে, এটা আমেরিকা হচ্ছে এই তত্ত্বের জন্মদাতা। আমেরিকা দেশ থেকে এই তত্ত্বের উদ্ভব হয়েছে। দেখো, এই যে আমেরিকার যে রাষ্ট্রবিজ্ঞানী, তারা তারা আমেরিকার যে অর্থ ব্যবস্থা কি? ক্যাপিটালিজম, মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। ক্যাপিটালিস্টরা, শিল্পপতিরা, বড় বড় বিজনেসম্যানরা অর্থ ইনভেস্ট করে মুনাফা লাভের জন্য। সমাজে কতটা কল্যাণ হবে সেদিকে লক্ষ্য রেখে দ্রব্য প্রোডাকশন করে না। তাহলে সেই দেশের রাষ্ট্রবিজ্ঞানী যারা, তারা নিরপেক্ষভাবে আলোচনা করে? তারা যদি নিরপেক্ষভাবে আলোচনা করে, হয়তো ব্যতিক্রমী কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছেন যে ক্যাপিটালিস্টদের সমালোচনা করেন বা আমেরিকার ধনতন্ত্রের পতন চান, কিন্তু অ্যাভারেজ যারা রাষ্ট্রবিজ্ঞানী, তারা আমেরিকার ধনতন্ত্রকে সমর্থন করে আমেরিকার যে ডেমোক্রেসি, সংকীর্ণ অর্থে ডেমোক্রেসি, এই অর্থে বলছি যে যেখানে ধনবৈষম্য থাকে, যেখানে সংখ্যালঘু শোষকের দ্বারা সংখ্যাগরিষ্ঠ শোষিতরা শোষিত হয়, অত্যাচারিত হয়, দ্যাট ইজ নট রিয়াল ডেমোক্রেসি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রাষ্ট্রবিজ্ঞানী এর বিরুদ্ধে দৃঢ়ভাবে বলতে পারে কি? তাহলে পারে না। তাহলে মূল্যমান নিরপেক্ষ নয়। সবাই কিন্তু এই আলোচনা করেন নিরপেক্ষ ভাবে নয়, কোনো না কোনো দিক থেকে তাদের উপরে প্রভাব থাকে সমাজের শাসক শ্রেণীর, সমাজের ধনিক শ্রেণী। 4, আচরণবাদ পরিবর্তনশীলতাকে গুরুত্ব দেয়নি। সমাজ ডাইনামিক, সমাজ পরিবর্তনশীল। আচরণবাদ একটা রক্ষণশীলতাকে গুরুত্ব দিয়েছে, পরিবর্তনকে গুরুত্ব দেয়নি। নেক্সট সমালোচনা আছে আচরণবাদ বিভিন্ন সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, এটার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এর ফলে কি রাষ্ট্রবিজ্ঞানকে অন্যান্য সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল করে তুলেছে। এটা ত্রুটি। রাষ্ট্রবিজ্ঞান যদি অর্থবিদ্যার উপরে বেশি নির্ভরশীল হয়, রাষ্ট্রবিজ্ঞান যদি সমাজবিদ্যার উপরে বেশি নির্ভরশীল হয়, রাষ্ট্রবিজ্ঞান যদি নৃতত্ত্বের উপরে বেশি নির্ভরশীল হয়, রাষ্ট্রবিজ্ঞান যদি সাইকোলজির উপরে বেশি নির্ভরশীল হয়, তাহলে পলিটিক্যাল সায়েন্সের যে স্বতন্ত্রতা, সেটা নষ্ট হবে। এই তত্ত্ব সেটাকে তুলে ধরেছে। আচরণবাদ একটা উদারনীতিবাদী যে শাসন ব্যবস্থা, উদারনীতিবাদের অর্থনৈতিক ভিত্তি হলো মূলধন ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, শ্রমিক নিয়োগ এবং শ্রমিক নিয়োগ, মূলধন নিয়োগ, ইনভেস্টমেন্ট, তার সঙ্গে উৎপাদন বৃদ্ধি। আর উৎপাদন বৃদ্ধি হলে মানে বেশি দামে বিক্রি করা এবং তার যে মুনাফা সেটা আবার ইনভেস্ট করবে মূলধন আকারে। এই হচ্ছে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। ক্যাপিটালিজম যতই উদারনীতি গণতন্ত্র হোক, জনগণের গণতন্ত্র হোক, ক্যাপিটালিজম প্রকৃতপক্ষে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। এই অ্যাপ্রোচ অর্থাৎ আচরণবাদ এই ধনিকতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেনি। এটা মূল্যবোধযুক্ত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আন্দোলন করেছে ঠিকই, কিন্তু এটাও একটা রক্ষণশীল প্রচলিত যে উৎপাদন সম্পর্ক, বিদ্যমান যে উৎপাদন সম্পর্ক, শ্রমিক এবং মালিকের মধ্যে যে সম্পর্ক, আজকে বিশ্বায়নের প্রেক্ষাপটে, নয়া উদারীকরণের প্রেক্ষাপটে এবং বেসরকারীকরণের প্রেক্ষাপটে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে পুঁজিবাদকেই তারা টিকে থাকতে চায়। তারা পুঁজিবাদকে ধরে রাখতে চায়, পুঁজিবাদের পতন চায় না। তারা উদারনীতিবাদী গণতন্ত্রের মোড়কে পুঁজিবাদী অর্থনীতিতে মুষ্টিমেয় ব্যক্তি অর্থ বিনিয়োগ করে তারা প্রচুর মুনাফা অর্জন করে এবং তাদের মুনাফা দিনের পর দিন বাড়ে।
একটা দেশের গ্রস প্রোডাকশন বাড়ে, নেট প্রোডাকশন বাড়ে, তার প্রেক্ষাপটে পার ক্যাপিটাল ইনকাম বাড়ে, কিন্তু দেশে ধনবৈষম্য বাড়ে। সেই ধনবৈষম্য বাড়ার ফলে যে শোষণ বঞ্চনা সৃষ্টি হয়, সেখানে কিন্তু আচরণবাদ কথা বলেনি। আচরণবাদ পলিটিক্যাল সায়েন্সকে একটা জটিল করে তুলেছে। আর আচরণবাদ বলছে এটা বিপ্লব ঘটিয়েছে, একটা মুভমেন্ট, বিপ্লবী মুভমেন্ট, বিপ্লবী রেভলিউশনারি মুভমেন্ট না। রেভলিউশনারি মুভমেন্ট কাকে বলে? একটা আর্থ সামাজিক রাজনৈতিক পরিবেশকে, কাঠামোকে তার মৌলিক চেঞ্জ করা এবং তার মধ্য দিয়ে একটা পদ্ধতিতে বিদ্যমান উৎপাদন পদ্ধতি, বিদ্যমান অর্থনীতি এর অবলুপ্ত ঘটিয়ে নতুন উৎপাদন পদ্ধতি, নতুন উৎপাদন সম্পর্ক এবং নতুন শাসক শ্রেণী, প্রগতিশীল শাসক শ্রেণী ক্ষমতায় যাবে, এমন একটা ব্যবস্থাকে বিপ্লব বলে। তাহলে এটা আচরণবাদীরা যেটা দাবি করছে যে এটা একটা বিপ্লব, না, কখনই বিপ্লব না। যাই হোক, এই তত্ত্বের ত্রুটি বিচ্যুতি আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা স্বীকার করে নিলাম, কিন্তু এই তত্ত্বের একটা ঐতিহাসিক গুরুত্ব, এই তত্ত্বটা রাষ্ট্রবিজ্ঞানকে আরো গতিশীল করেছে। এই তত্ত্বে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একটা ব্রড একটা দৃষ্টিভঙ্গি করেছে। মূল্যবান নিরপেক্ষ হতে পারে না ঠিকই, কিন্তু মূল্যবান নিরপেক্ষ করার চেষ্টা করা হয়েছে। আর আলোচনাকে রিজন দিয়ে আলোচনা করবার চেষ্টা করা হয়েছে, এবং বিজ্ঞান মানসিকতাকে সমর্থন করা হয়েছে। এবং পলিটিক্যাল যে আচরণ, বাহ্যিক আচরণ, সেটা তো চোখেই দেখা যায় না। আর ইন্টারনাল যে বিহেভিয়ার মানুষের, সেটাকে এই মতবাদ তুলে ধরতে পারেননি ঠিকই, কিন্তু তবুও এই আচরণবাদের ঐতিহাসিক এবং এই আচরণবাদী তত্ত্ব বা দৃষ্টিভঙ্গি মার্কিন সাম্রাজ্যে একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল এবং বিভিন্ন দেশের রাজনৈতিক কাঠামোতে প্রভাব বিস্তার করে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে তত্ত্ব উদ্ভব হয়েছে, যেমন ওয়েলফেয়ার স্টেট, সেটা কিন্তু বিশ্বে বিভিন্ন দেশ পুঁজিবাদী রাষ্ট্র গ্রহণ করেছিল। তেমনি আচরণবাদী দৃষ্টিভঙ্গি বিষয়কে বহু উদীয়মান ধনিক বণিক শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য বিভিন্ন দেশের সরকার এই আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে মেনে চলেছে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।